বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সালাম ও শ্রদ্ধা জানাই আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ১, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরবাসীকে, আমার শ্রদ্ধেয় মা বোনকে, সম্মানিত ভোটারবৃন্দকে। আপনারা আজকে আমার এই কথাগুলি দয়া করে একটু শুনলে আমি বাধিত হব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি লগ্ন থেকেই আমি এই দল করি। 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠাকালীন প্রথম ছাত্র দলের আহ্বায়ক কমিটির আমি 28 নম্বর সদস্য ছিলাম। সে থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী। আমি এই দলকে প্রাণের চেয়েও ভালোবাসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আমার জীবনের একজন আইকন। তার মতো বিশ্ব নেতা এই বাংলাদেশে আবারও কখন সৃষ্টি হবে কিনা আমার জানা নাই। স্বল্প সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখে আমি বাংলাদেশের চেহারার পরিবর্তন করিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষাপটে তিনি আমাদের ছেড়ে চলে যান। আমি বিএনপি রাজনীতি করি কারণ এটা একটা আদর্শগত বিষয়। এই দল আমার কাছে প্রাণের অনুভূতি। আমি কখনো অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। ছাত্র জীবনে যখন প্রথম ছাত্র দল প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এমনকি বিএনপির মূল দল গ্রাম থেকে গ্রামান্তর, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, এমনকি জেলা কমিটি গঠনের সময় আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমগ্র দেশে ঘুরে বেরিয়েছি এবং প্রতিষ্ঠা লগ্নে কাজ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 71 সালে আমাকে আমাদের দেশের মানুষকে ছেড়ে যখন চলে যান, পৃথিবী ছেড়ে যখন চলে যান, তারপর আমি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে 82 সালে আমি সরকারি চাকরিতে প্রবেশ করি এবং বিচারকের আসনে আসীন হই। ছাত্র দলের রাজনীতি, ওই আদর্শকে আমি লালন করে যতদিন আমি বিচারকের দায়িত্ব পালন করতাম, ততদিন একজন পেশাজীবী হিসেবেও এই দলের নেতৃত্ব দিতে গিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছি। আমি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তিনবার নির্বাচিত মহাসচিব হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। আমি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে যুদ্ধ করি। আর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল জিয়াউর রহমানের জেড ফোর্সের অধীন, অর্থাৎ আমি জিয়াউর রহমানের অধীন সরাসরি স্বাধীনতা যুদ্ধ করি। সেই সময় থেকে আমি তার কৃতকর্ম, প্রত্যেকটি কার্যকলাপ গভীরভাবে দেখেছি। তার মতো একজন পরিকর্মা, সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী মানুষ আমার চোখে এখনো এই দেশে পড়ে না। এই আদর্শ লালন করেই আমি তার নির্দেশে ছাত্রদল করেছি, মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ করেছি, কিশোরগঞ্জ জেলা কমান্ডারের দায়িত্ব পালন করেছি, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, সর্বশেষ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে আমি কাজ করেছি। 2006 সাল পর্যন্ত আমি জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ ঢাকার বিভাগীয় স্পেশাল জজ হিসেবে দায়িত্ব পালনকালে তদানীন্তন সরকার আমাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানের জন্য সমস্ত অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করেন। আমি ভাবলাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যদি আমি যোগদান করি, তাহলে
৬৭ বছর বয়স পর্যন্ত আমাকে সেই পেশায় থাকতে হবে। জীবনের প্রথম লগ্ন থেকেই আমার একটা আকাঙ্ক্ষা ছিল আমি জনকল্যাণে কাজ করব। যেখানে আমার জন্ম হয়েছে কিশোরগঞ্জের জনগণের জন্য আমি কাজ করব এবং সেই উদ্দেশ্যকেই আমি আমার জীবনের একটা লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করে আমি চাকরি থেকে ইস্তফা দিয়ে আমি বিএনপিতে যোগদান করি। আমাকে যোগদান করাতে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অক্টোবর মাসে কিশোরগঞ্জ যান এবং লক্ষ জনতার সমক্ষে আমাকে তিনি বিএনপিতে যোগদান করান এবং জনগণের কাছে তিনি আমাকে বুঝিয়ে দিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে একজন বিচারককে, একজন ভালো মানুষকে, একজন কর্মঠ মানুষকে জনকল্যাণে কাজ করার জন্য আমি দিয়ে গেলাম। সে থেকেই নিরবিচ্ছিন্নভাবে আমি আজ অবধি বিএনপির সকল কার্যকলাপের সাথে সম্পৃক্ত, জড়িত এবং আমি রাজনৈতিক কর্মকাণ্ড আমি চালিয়ে যাচ্ছি। আমি ২০০৭ সালে কিশোরগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় যে আমার প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তখন আশরাফুল ইসলাম মাঠ বিচরণ করে দেখলো যে আমাকে সেখান থেকে প্রতিহত করা সম্ভব না। তারা ষড়যন্ত্র করে দেশে জরুরি অবস্থা নিয়ে আসে, নির্বাচন ভণ্ডুল করে দেয়। ২০০৭-এর নির্বাচনটি আমি শেষ করতে পারিনি। এরপরে চলে আমার উপর স্টিম রোলার। আইন করা হয়, সরকারি চাকরিজীবীরা চাকরি ছাড়ার পরবর্তী ৩ বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না। সেই আইনের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে রিট পিটিশনও করেছি। শুনানি না হওয়ার আগেই ২০০৮ সালের ডিসেম্বরে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যায় নাই, কিন্তু আমরা বিএনপির সমস্ত নেতা কর্মীদের নিয়ে মাঠ পর্যায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার জন্য, নির্বাচন ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য, স্বৈরতান্ত্রিক পন্থা পরিহার করার জন্য তদানীন্তন সরকারকে অনুরোধ জানায়, বক্তব্য রাখি। মাঠে ঘাটে প্রান্তরে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হরতাল করেছি, পুলিশের বেষ্টনীতে থেকেছি, পুলিশ আটক করেছে, আমাকে মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। আমি কিন্তু বিচারক ছিলাম। জীবনের কোনো অংশে কোনো সময় আমার একটি খারাপ কাজ মানুষের সাথে করেছি বলে আমার জানা নাই। আমার সমগ্র জীবনে কোনোদিন কেউ থানাতে আমার বিরুদ্ধে একটি অভিযোগ করবে বা জিডি করবে এমন ঘটনা ঘটে নাই। আমি রাজনীতি করতে এসেছি জনস্বার্থে, কারণ আমি আমার পিতার বড় সন্তান। আমি নিজে আমার পরিবারকে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রের আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি, সক্ষম হয়েছি। পিতা দায়িত্ব দিয়েছেন, আমি করেছি। আমি আমার নিজ সন্তানদেরকে প্রতিষ্ঠিত করেছি। তারা বিদেশে লেখাপড়া করেছে, ছেলে এবং মেয়ে দুটি ব্যারিস্টার হয়েছে। তারা অর্থ উপার্জন করে নিজেরা চলে। আমার স্ত্রীও একজন উচ্চশিক্ষিত ডক্টরেট করা মহিলা, তিনি সরকারি কলেজের প্রফেসর ছিলেন। এই সকল বিবেচনা করে আমি জনকল্যাণে আজও নিবেদিত হয়ে কাজ করছি। আমি কিশোরগঞ্জবাসীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বাংলাদেশটাকে মনে করি এটা আমার জীবন। আমি মুক্তিযোদ্ধা, সুতরাং দেশপ্রেমিক কথাটা প্রমাণ করার প্রয়োজন পড়ে না। আজকে বাংলাদেশে যে অবস্থা বিরাজমান, মানুষ এখনো সন্দেহ থেকে উপরে উঠতে পারে না যে আদৌ কি গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন হবে কিনা। গত 16-17 বছর আওয়ামী লীগ স্বৈর শাসন করেছে। এদেশের সমস্ত অর্থ সম্পদ শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা আত্মসাৎ করেছে, দেশ থেকে বিদেশে পাচার করেছে, দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে। দেশের মানুষ আজ দিশেহারা, অর্থাভাবে, কাজের অভাবে আমাদের দেশের মানুষ অনেকেই অর্ধাহারে অনাহারে জীবন ধারণ করছে। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নতুন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে যত স্বল্প সময়ে সম্ভব
জাতীয় সংসদ নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে যেন ক্ষমতা অর্জন করেন। ডক্টর ইউনূস সাহেব সরকার কথা দিয়েছে যে আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছেন বলে আমি দেখছি। তবে সন্দেহ থাকছে এখনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কাঠামো আগের মতো সুদৃঢ়ভাবে কাজ করার মতো প্রস্তুত হয়নি। আমি মনে করি এই সকল বিষয়গুলির উপর সরকার অনতি বিলম্বে নজর দেওয়া প্রয়োজন। আজকে সেনাবাহিনীকে নিয়েও আমাদের দেশে অনেকেই ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে দুর্নাম করে যাচ্ছে, কিন্তু একবারও ভাবছে না দেশপ্রেমিক সেনাবাহিনী না থাকলে 5ই আগস্টে এই রাষ্ট্রের পরিণতি কি হতো। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজের জীবনকে বাজি রেখে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য তিনি গণমানুষকে কথা দিয়েছিলেন এবং সেই লক্ষ্যেও তাকে আজ পর্যন্ত কাজ করে যেতে দেখছি। কিন্তু একজন সেনাবাহিনীর প্রধান হিসেবে তাকে যখন রাজনৈতিক ছাপ দেওয়া হয়, এটা আমাদের কাছে দুঃখ লাগে, কারণ একটা সেনা প্রধান কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারেন না। সে যাই হোক, আমরা নির্বাচন চাই। নির্বাচন ইনশাআল্লাহ আগামী মার্চ ফেব্রুয়ারিতে হবে এবং সেই লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছে মাঠ পর্যায়ে। আজকে সেনাবাহিনীর প্রধানের কাছে আমার একটা দাবি থাকবে, তিনি যেন তার সকল পর্যায়ের সেনা কর্মকর্তা সিপাহীদেরকে নির্দেশ প্রদান করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অনতিবিলম্বে একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নিয়ে আসতে পারেন। আমি নির্বাচন করব। কিশোরগঞ্জ সদর 1 আসনবাসীকে ভালোবাসি বলে তাদের জন্য আমি প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছি। আমার জীবনের প্রচেষ্টা, স্বাধীনতার 54 বছরের মধ্যে আমার পূর্বে যারা এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন কিশোরগঞ্জের কোনো উন্নয়ন করেননি। যারা কিশোরগঞ্জের থেকেছেন, কিশোরগঞ্জের ভাত খেয়েছেন, কিশোরগঞ্জে বসবাস করছেন, তারা এই কিশোরগঞ্জের অন্য সংসদীয় এলাকায় নির্বাচিত হয়ে তাদের এলাকাকে অনেক উন্নত করেছেন। ভৈরব, কুলিয়ারচর উন্নত হয়েছে, ইটনা, অষ্টগ্রাম, মিঠাবাইন উন্নত হয়েছে, কিন্তু কিশোরগঞ্জ সদর জেলা শহর, অথচ এখানকার যারা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তারা কিশোরগঞ্জবাসীর উন্নয়নের জন্য কোনো কিছুই সঠিক অবদান রাখতে পারেনি। তৎকালীন স্বৈরাচারী সরকারের সময় শত শত কোটি টাকা বিভিন্ন প্রজেক্টে খরচ করা হয়েছে, কিন্তু ওই খরচের যে কাজগুলি ছিল একটি কাজও সামান্যতম উন্নয়নের কাজে লাগেনি এবং মানুষের কল্যাণে আসেনি, অথচ এই কোটি কোটি শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। আমার কিশোরগঞ্জে চলাফেরা করা বড় কঠিন, লেখাপড়ার খুব অসুবিধা, শিক্ষার মান খুবই নিম্ন, স্বাস্থ্য সেবার মান খুবই নিম্ন। আমি প্রথম অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করেছি যে প্রথমেই কিশোরগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে হবে। কিশোরগঞ্জবাসী সকলেই জানেন যে আমাদের নরসুন্দার একটা মরা নদী পতিত অবস্থায় পড়ে আছে। আমি এই নদীটার উপর দিয়ে, মরা নদীর উপর দিয়ে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রায় 5 কিলোমিটার মতো একটি উড়াল সড়ক করতে চাই। সেই উড়াল সড়ক দিয়ে যখন সমস্ত ইঞ্জিন চালিত গাড়ি যানবাহন চলাচল করবে, শহরে আর কোনো যানজট থাকবে বলে আমার মনে হয় না। আমি যানজট নিরসন করার সাথে সাথে আমি চাইব কিশোরগঞ্জের শিক্ষার মান যেন উন্নয়ন করা যায়। আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুল করতে চাই কিশোরগঞ্জ শহরে, যেখানে ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা লেখাপড়া করবে। তারা উচ্চশিক্ষিত হওয়ার জন্য ওইখান থেকে লেখাপড়া শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেশে বিদেশে তারা শিক্ষা গ্রহণ করবে। একই সাথে একটি টেকনিক্যাল ডিপ্লোমা ইনস্টিটিউট করতে চাই, যার মাধ্যমে অন্ততপক্ষে প্রতি বছর 300 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে সৃষ্টি হবে এবং তাদেরকে বিদেশে চাকরি দিয়ে পুনর্বাসন করার জন্য যাবতীয় ব্যবস্থা আমি নিজ দায়িত্বে করতে পারবো বলে আমি আশা রাখি। কিশোরগঞ্জে একটি হাসপাতাল রয়েছে, আপনারা জানেন আমাদের জাতীয় নেতা, স্বাধীনতার অন্যতম স্থপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব নামে একটি হাসপাতাল হয়েছে। ওই হাসপাতালে এখন কোনো চিকিৎসা নাই, কারণ ভালো ডাক্তার নাই, রোগীরা কোনো চিকিৎসা পায় না। যারা যায় মনে হয় মৃত্যুপুরীতে প্রবেশ করে, অনেকেই মৃত্যু নিয়েই ফিরে যায়।
আমি হাসপাতালটাকে একটি আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল হিসেবে নির্মাণ করতে চাই। আমি ভালো ভালো ডাক্তার আনতে চাই, ডাক্তারদের বসবাস করার ভালো উপযোগী ব্যবস্থা করতে চাই। হাসপাতালে প্রবেশ করার এবং বের হওয়ার রাস্তাগুলিকে আমি প্রশস্ত করতে চাই, যাতে সহজেই মানুষ ওই হাসপাতালে প্রবেশ করতে পারে। হাসপাতালটিকে একটা পরিচ্ছন্ন আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল তৈরি করতে চাই, যাতে করে কিশোরগঞ্জের মানুষকে অন্ততপক্ষে ঢাকা শহরে এসে আর চিকিৎসার জন্য যেতে না হয়। কিশোরগঞ্জ সদরে একটি হাসপাতাল আছে, সেটিও আরেক প্রান্তে। সেই হাসপাতালটির অবস্থাও তেমন ভালো না। চুর, ছিনতাইকারী, চাঁদাবাজরা সেখানে থাকে, তাদেরকে নির্মূল করতে হবে এবং ভালো ডাক্তার দিয়ে মানুষের চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং করব। আপনারা জানেন, কিশোরগঞ্জবাসী জানেন, আমাদের কিশোরগঞ্জে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলি শুরু হয়েছে কাজকর্ম। আমি ওই বিশ্ববিদ্যালয়টিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই এবং সেখান থেকে অন্ততপক্ষে কোটাতে 40% কিশোরগঞ্জবাসীর জন্য রেখে বাকি 60% ছাত্রছাত্রী কম্পিটিশনে ভর্তি হবে, সেই ব্যবস্থা আমি করতে চাই, যাতে করে কিশোরগঞ্জবাসী এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে উন্নত শিক্ষা গ্রহণ করে রাষ্ট্রের জন্য অবদান রাখতে পারে। আর একটি মনোরম পরিবেশ ওই বিশ্ববিদ্যালয়ের চারপাশে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমি তৈরি করতে চাই। লেক দিয়ে, গাছ দিয়ে, বাগান দিয়ে সুন্দর সুন্দর বিল্ডিং নির্মাণ করে শহরের সাথে যেন সুন্দর যোগাযোগ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় পরিচালনা, সেই ব্যবস্থাগুলি আমি করতে চাই এবং ইনশাল্লাহ আমি পারব। সবুজ শ্যামলায় ঘেরা ছোট ছোট খাল, নদী, বন্দর দিয়ে কিশোরগঞ্জ জেলা শহর, এত সুন্দর মনোমুগ্ধকর জেলা, যাকে সুন্দর করে একটু সাজিয়ে নিতে পারলে আন্তর্জাতিক মানের সম্পন্ন একটি জেলা হিসেবে রূপান্তরিত করা যাবে। কিন্তু আমি প্রথমেই বলেছি, 54 বছরে কিশোরগঞ্জ থেকে যারা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা তেমন কিছু অবদান রাখতে পারেনি। এতে আমি মনে করি তাদেরও যোগ্যতার কিছু অভাব ছিল, একটু কাজের জন্য অনীহা ছিল, অনেকে ঘুমিয়ে সময় পার করেছেন। আমার কর্মময় জীবনে আমি 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলেই আমার চলে, সামান্য আহার করলে আমার চলে। আমি শুধু বাকিটা জীবন যতদিন বেঁচে আছি কিশোরগঞ্জ মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করব। এইগুলি কাজ হচ্ছে প্রথম দফায় আমি নির্বাচন। আপনি বলেছেন আমি মনোনয়ন পেলে, আপনাকে প্রথমেই বলেছি আমি 2007 সালে মনোনয়ন পেয়েছি। 2008 সালে আইনের কারণে নির্বাচনে মনোনীত হতে পারি নাই। 2014 সালে বিএনপি যায় নাই। 18 সালে এই বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে যোগ্য প্রার্থী হিসেবে এবং ঢাকা বিভাগের সর্বোচ্চ ভোট, এত বেগতিক অবস্থার কারণেও আমি সর্বোচ্চ ভোট পেয়েছি। এবার যে নির্বাচন হবে, এটা আমি আশাবাদী যে দল শুধু মনোনয়ন দিবে এ কথাই বলবো না, আমার মনোনয়নকে নিশ্চয়ই দল নবায়ন করে দেবে। আমি মনোনীত হব এবং আমি আশাবাদী ঢাকা বিভাগের যত প্রার্থী থাকবে তাদের সকলের চেয়ে সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়ে আমি জাতীয় সংসদে আসবো। আমি আমাদের দেশ নেতা তারেক রহমানের প্রদত্ত 31 দফা অক্ষরে অক্ষরে কিশোরগঞ্জ জেলায় বাস্তবায়ন করার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।